আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে দারুণ আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পরিচিত পরিবার, অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে দুটো ঘটনা, এবং দুটো ঘটনার মধ্যেই গা ছমছমে একটা বিষয় আছে। একদম দারুণ রাখতে চলেছে তোমাদের। তো আর একদম দেরি করো না, তোমরা চুপটি করে বসে পড়েছো নিশ্চয়ই, কানে হেডফোনটা লাগিয়ে নিয়েছো। চলো এবার আমরা শুরু করে দেই আজকের জমজমাট এপিসোডের প্রথম ঘটনা। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমাদেরই পরিবারের একজন সদস্য। উনি নাম লিখতে চাননি, শুধু বলেছেন আমি চাই না কেউ আমার নাম জানুক, কারণ এই ঘটনার পর উনি নিজেই আর আগের মতো নেই। কথাগুলো ঠিক যেমন করে উনি লিখেছেন আমি তেমনভাবেই তুলে ধরছি। ভাই অমিত, আমি পেশায় রিক্সাওয়ালা। নাম বলবো না, শুধু এইটুকু বলি আমি হাওড়ার দিককার লোক। ঘটনাটা 2021 সালের জুন মাসের কথা। তখন করোনা শেষের দিকে, রাস্তাঘাট ফাঁকা। ওই রাতে আমি হাসপাতালে একজন বৃদ্ধ যাত্রীকে নামিয়ে ফিরছিলাম। রাত তখন প্রায় 1টা। সারাদিন মাথা কেটেছে, খিদেও লেগেছিল, কিন্তু ভাবলাম আজকে শেষ ট্রিপ, তারপর বাড়ি গিয়ে খেয়ে ঘুমোবো। রাত তখন একদম ফাঁকা, চারিদিক নিস্তব্ধ। মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছিল, আর দূরে কোথাও একটা ল্যাম্পপোস্টে পোকা ঘুরছিল। আমি পাটকেল ঘাটা মোড় ঘুরে যাচ্ছিলাম। এমন সময় দেখি সামনের দিকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো হয়তো কেউ গাড়ি পাচ্ছে না তাই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কাছে যেতে যেতে খেয়াল করলাম ও একদম একা। চারপাশে একটাও লোক নেই। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, হালকা বাতাস বইছে, পাতার আওয়াজ। মেয়েটার হাতে একটা ছাতা আর গায়ে কালো শাল। ল্যাম্পপোস্টের আলোটা ঠিক মাথার ওপরে পড়েছে, তাই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। কেবল চোখ দুটো খুব অদ্ভুত লাগছিল, যেন অনেকক্ষণ ধরে ঘুমোয়নি। আমি থেমে বললাম, দিদি যাবেন? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, বলল, তুমি কি চণ্ডীপাড়ার দিকে যাবে? আমি বললাম, হ্যাঁ ওই দিকেই তো যাচ্ছি। ও কিছু না বলে রিকশায় উঠে বসল। আমি ভাবলাম হয়তো কারোর বাসায় ফিরছে। বসার সাথে সাথেই একটা অদ্ভুত ঠান্ডা লাগলো শরীরে। মনে হলো যেন কেউ বরফ ধরিয়ে দিয়েছে। আমি গামছা দিয়ে ঘাড় মুছে নিলাম। রিকশা টানতে টানতে মাঝে মাঝে পেছন ফিরে তাকাচ্ছিলাম। ও একদম চুপচাপ বসে আছে, কথা বলছে না। আমি জিজ্ঞেস করলাম, দিদি আপনি ওখানে থাকেন? ও বলল, হ্যাঁ ওদিকেই। কিন্তু কণ্ঠস্বরটা এমনভাবে বলল যেন খুব ভেতর থেকে বেরোচ্ছে, মানে গলার ভেতর দিয়ে নয়, বুকের মধ্যে কোথাও থেকে আসছে। তবু আমি ভাবলাম হয়তো ক্লান্ত। রাস্তাটা তখন অনেকটাই নির্জন, শুধু ডান পাশে একটা পুরনো পাম্পিং স্টেশন, তারপর থেকে কবরস্থান লাগোয়া একটা এলাকা। আমি যখন সেই অংশটা পার হচ্ছিলাম, হঠাৎ রিকশার চাকাটা কাদায় ঢুকে পড়ল। আমি থামিয়ে টেনে বের করছিলাম। তখন হঠাৎ মনে হলো কেউ আমার কাঁধে ঠান্ডা হাত রাখল। আমি ঘুরে দেখি কেউ নেই। আর সেই মুহূর্তেই রিকশার ওপর বসা মেয়েটা বলল, চলুন দেরি হয়ে যাচ্ছে। আমি আবার রিকশা টানতে শুরু করলাম, কিন্তু একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম চাকার আওয়াজ, পরে বুঝলাম না, ওই দিক থেকে আসছে এক ধরনের গড় গড় আওয়াজ, যেন কেউ কাঁদছে চুপি চুপি। আমি জিজ্ঞাসা করলাম, দিদি আপনি ঠিক আছেন তো? কোনো উত্তর নেই, শুধু ওর চোখ দুটো এবার একটু স্পষ্ট দেখলাম। আলো পড়তেই বুঝলাম চোখের কোণ দিয়ে কিছু লালচে তরল গড়াচ্ছে। আমার মনে হলো হয়তো রক্ত। আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে এক মুহূর্তের জন্য টানটা বন্ধ করে দিলাম। ও তখন মাথা নিচু করে বলল, চলো না
পেছনে তাকিও না। সেই গলাটা শোনার পর আমার বুকটা কেঁপে উঠল। আমি সত্যিই পেছনে তাকাতে চাইছিলাম না, কিন্তু ঠিক তখনই রাস্তার পাশে একটা ভাঙা গেটের দিক থেকে শব্দ এলো, যেন কেউ ধীরে ধীরে পায়ের আওয়াজে এগিয়ে আসছে। আমি রিক্সা প্রায় দৌড়ের মতো টানতে শুরু করলাম। মেয়েটা বলল, ভয় পাচ্ছ কেন? আমি তো কিছু বলিনি। আমি তখন থর থর করে কাঁপছি, মুখ শুকিয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হঠাৎ ওর গলাটা শুনে মনে হলো যেন খুব দূর থেকে আসছে, অথচ ও তো রিক্সাতেই বসে আছে। রাস্তার শেষ মাথায় একটা আলো দেখা যাচ্ছিল, ওটাই আমার একমাত্র আসার জায়গা। আমি সেই আলো অবধি রিক্সা টানলাম, তারপর বললাম, দিদি এখানে নামবেন? কোনো উত্তর নেই। আমি ঘুরে দেখি রিক্সায় কেউ নেই। আমি হতভম্ব। এখনও রিক্সাটা তুলছে, যেন সদ্য কেউ উঠে বসলো। সিট ভেজা, ঠান্ডা। আমি আলোয় গিয়ে থামলাম। সিগারেট ধরাতে ধরাতে হাত কাঁপছে। আমি নিজেকে বোঝাতে চাইলাম হয়তো চোখ ভুল করেছে, হয়তো নেমে গেছে কোথাও, আমি খেয়াল করিনি। কিন্তু রাস্তাটা আমি পুরো চোখে রেখেছিলাম, কেউ নামলে দেখতামই। আমি ভয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, সিগারেটটাও আধখানা ফেলে দিলাম। তখনই হঠাৎ পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর, খুব ধীরে, আমি তো নামিনি। আমি ঘুরে দেখি কেউ নেই, কিন্তু বাতাসে যেন একটা ধোঁয়ার মতো ছায়া, আর তার ভেতরে কেমন একজোড়া চোখ জ্বলছে অন্ধকারে। সেই রাতে আমি ঠিক কি দেখেছিলাম আমি জানি না। আমি শুধু জানি এরপর থেকে ওই রাস্তায় আমি আর যাইনি। পরের দিন সকালে রিক্সাওয়ালাটা যেখানে রেখেছিলাম সেখানকার এক লোক বলল, কাল রাতে তোর রিক্সার সিটে লাল লাল দাগ দেখেছি। কাদামাটি ভেবেছিলাম, কিন্তু সকালে দেখি শুকনো রক্ত। ভাই, তারপর আমি মাসখানেক রিক্সা চালানো বন্ধ রেখেছিলাম। আজও রাতে ঘুমোতে গেলে মনে হয় কেউ আমার পেছনে বসে আছে। আমি পেছনে তাকাতে পারি না। প্রথম দিকে কিছুদিন খুব অসুস্থ লাগতো, রাতে ঘুম হতো না। একটু চোখ লেগে এলেই দেখি অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, মাথায় কালো শাল, মুখ দেখা যায় না, শুধু চোখ দুটো লালছে। আমি একবার চোখ খুললে মনে হয় কেউ রিক্সার হ্যান্ডেলে বসে আছে। আমার বউ প্রথমে ভাবলো আমি পাগল হয়ে গেছি। আমি কাউকে কিচ্ছু বলিনি, শুধু দোকানে গিয়ে চুপচাপ বসে থাকতাম। ওই রিক্সাটাও পরে বিক্রি করে দিয়েছিলাম। একদিন সকালে আমার এক বন্ধু রাফিক বলল, তোকে কাল চণ্ডীপাড়ার দিকে যেতে হবে না? আমি বললাম, না না, ওই দিকে আর যাব না। ও তখন হেসে বলল, আরে ওই রাস্তায় আজকাল অনেক লোকে যায়, আর কিছু হয় না। আমি কিছু বললাম না, কিন্তু সেদিনই ভাগ্যের এমন মোড় এলো যে আমাকে আবার যেতে হলো। আমার শ্বশুরমশাই খুব অসুস্থ হয়ে পড়লেন, তাকে দেখতে হবে বলে বউ বলল। ওদের বাড়ি চণ্ডীপাড়ারই ভেতরে। আমি অনেক না করতে চেয়েছিলাম, কিন্তু ও বলল, তুমি না গেলে আমি একা যাব। রাত তখন প্রায় 8:30। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম, কিন্তু বউ পাশে থাকলে তেমনটা বুঝতে দিচ্ছিলাম না। আমরা যখন পাটকেল ঘাটা মোড় পেরোলাম তখনই মনে হলো চারপাশের হাওয়া থেমে গেছে, গাছের পাতাও নড়ছে না। অথচ বউ বলল, শোনো না, বাতাসটা কেমন ঠান্ডা লাগছে না? আমি উত্তর দেইনি, শুধু মাথা নাড়লাম। রাস্তাটা একসময় ফাঁকা হয়ে গেল। হঠাৎ করেই মনে হলো একটা জায়গায় আলোটা কেমন কমে গেছে। আমি চোখ কুঁচকে দেখলাম যে ল্যাম্পপোস্টার নিচে প্রথম রাতে মেয়েটাকে দেখেছিলাম সেটা আবারও চলছে, কিন্তু একদম মৃদু আলোয়। তুমি একটু ধীরে চালাও তো, সামনেকে দাঁড়িয়ে। আমি চমকে উঠলাম। চোখ মেলেই দেখি ঠিক সেই জায়গায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, গায়ে কালো শাল, হাতে ছাতা। আমার গলার ভেতরটা শুকিয়ে গেল। বউ বলল, মনে হচ্ছে কেউ রাস্তা পার হতে চাই। আমি বললাম, চোখের ভুল। কিন্তু ঠিক তখনই ছায়াটা যেন একটু নড়ে উঠল, আলোয় মুখটা দেখা গেল। ওর চোখ দুটো একদম আগের মতো, লালচে আর ফোলা ফোলা। আমি গতি বাড়িয়ে দিলাম। বউ কিছু বলল না, কিন্তু ওর হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। চণ্ডীপাড়ার ভেতরে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 10:15। শ্বশুরমশাইকে দেখে আমরা আধ ঘন্টা বসেছিলাম, কিন্তু আমার মনটা কেমন যেন অস্থির হচ্ছিল। বাইরে হালকা বাতাস বইছিল, জানলার ফাঁক দিয়ে গাছের ছায়া নড়ছিল। বউ হঠাৎ বলল, তুমি জানো ওই রাস্তা নিয়ে একটা গল্প আছে? আমি চমকে উঠলাম।
বললাম, কি গল্প? ও বলল, আমার দাদু বলতেন ওই রাস্তায় এক মেয়েকে একদিন রাতে খুন করা হয়েছিল। হাসপাতাল থেকে ফেরার পথে এক টেম্পোওয়ালা নাকি ধাক্কা মেরে চলে গিয়েছিল। মেয়েটা নাকি তখনই মারা যায়। শরীরটা রাস্তার ধারে ফেলে রেখে যায় সবাই। পরের দিন পুলিশ লাশ উদ্ধার করে। আমি স্তব্ধ, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বললাম, এই ঘটনাটা কবেকার? ও বলল, ওই বছর 2-3 আগের কথা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি ক্যালকুলেট করলাম, আমি যেদিন ওকে তুলেছিলাম তার 1 বছর আগেই এই ঘটনাটা ঘটেছে। রাত তখন অনেক। বউ বলল, চলো এবার আমরা ফিরি। আমি বললাম, না না, তুমি থাকো, সকালে যাব একবারে। কিন্তু ও রাজি হলো না, তাই আবার রিকশায় উঠলাম। এবারও সে একই রাস্তায় ধরতে হলো। যখন ওই ল্যাম্পপোস্টার কাছে এলাম, হঠাৎই দেখি আলোটা নিভে গেল। রাস্তাটা একদম অন্ধকার। আমি থেমে গেলাম, গলার স্বরটা শুকিয়ে গিয়েছিল। বউ বলল, কেন থামলে? আমি কিচ্ছু বললাম না, শুধু হেডলাইটটা অন করার চেষ্টা করলাম, কিন্তু কাজ করলো না। ঠিক তখনই পেছন থেকে মৃদু কণ্ঠে কেউ বলল, আজ তো আমাকে নামিয়ে দেবে। আমার রক্ত যেন হিমশীতল হয়ে গেল। বউ তখন চুপ। আমি ধীরে ধীরে পেছন ফিরে দেখি রিকশার পেছনের সিটে মেয়েটা বসে। একদম সেই একই চেহারা, কালো শাল আর চোখের কোণ বেয়ে রক্ত। আমি চিৎকার করে উঠলাম, কে তুমি? ও শান্ত স্বরে বলল, আমি তো বলেছিলাম পেছনে তাকিও না, কিন্তু তুমি ফিরছ। রিকশাটা তখন কেঁপে উঠেছিল। বউ অজ্ঞান হয়ে গেল আমার পাশে। আমি হ্যান্ডেল শক্ত করে ধরলাম, চোখ বন্ধ করে দৌড়ের মতো টান দিলাম। আমি জানি না কতক্ষণ এভাবে চলেছিলাম, শুধু শুনতে পাচ্ছিলাম পেছনে কেউ বারবার বলছে, আমাকে নামিয়ে দাও, আমি বাড়ি ফিরতে চাই। এক সময় সামনে আলো দেখলাম, একটা পেট্রোল পাম্প। সেখানে পৌঁছে রিকশা থামালাম, কিন্তু রিকশার পেছনে তখন কেউ নেই। আমি বউকে জাগাতে গিয়ে দেখি ও কাঁপছে। ও বলল, তুমি বুঝলে না, ও আমাকে ছাড়বে না। আমি কিচ্ছু বললাম না। রাতটা আমরা ওখানেই কাটালাম। সকালে বউয়ের জ্বর এলো, ওর মুখে এখনও সেই ঠান্ডা বাতাসের ছোঁয়া। পরের দিন সকালে আমি আবার ওই জায়গায় গেলাম। মনে হলো কিছু খুঁজতে হবে। ল্যাম্পপোস্টের নিচে কাদামাটির পাশে একটা ফুলের তোড়া পড়েছিল, শুকিয়ে গেছে। পাশে ভাঙা ছাতার একটা হ্যান্ডেল মরচে পড়ে গেছে। আমি সেটাই তুললাম। তখন এক বৃদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই ঘটনার পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, শরীর ভেঙে যাচ্ছিল, রাতে ঘুমোতে পারতাম না। একদিন সন্ধেবেলা আমি আমার পরিচিতর বাড়িতে গেলাম। সে পরিচিত আবার যে মেয়েটা মারা গেছে তারই কোনো রিলেটিভ হয়। সে আমাকে কথায় কথায় বলল, আচ্ছা মন্টু, তুমি নাকি, তোমার সাথে নাকি এরকম ঘটনা ঘটেছে? আমি বললাম, হ্যাঁ। তখন তারা তাদের একটা অ্যালবাম থেকে ছবি বার করলো। রক্তমাখা মুখ, চোখটা হাত খোলা, আর পাশে একটা ছাতা। আমি ছবিটার দিকে তাকাতেই গলা শুকিয়ে গেল। আমি কেঁপে কেঁপে বললাম, এই মেয়েকেই তো আমি রিকশায় তুলেছিলাম। ওনারা বলল, অসম্ভব, এই মেয়েটা মারা গেছে বছর 3 আগে। রাত 1টা নাগাদ হাসপাতাল থেকে ফিরছিল। আমাদেরই আত্মীয় হয়। কেউ সাহায্য করতে থামেনি। আমরা সকালে লাশ পাই। আমি আর দাঁড়াতে পারিনি, গলাটা ভারী হয়ে গেল। মনে হচ্ছিল কেউ বুকের ওপর বসে আছে। আমি বললাম, ঠিক আছে, আমি আজকে আসছি। এরপর কিছুদিন আমি কাজ বন্ধ রেখেছিলাম। কিন্তু ঘটনাটা অমিত এখানেই শেষ হয়নি। এক রাতে প্রায় 3 মাস পর আমি একাই বসেছিলাম। বউ তখন বাপের বাড়ি গেছে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। জানলার কাছে টপ টপ শব্দ পড়ছিল। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ বাইরে থেকে রিকশার হ্যান্ডেলের টুং টাং শব্দ শুনলাম, ঠিক যেমন শব্দ হয় যখন কেউ ধীরে ধীরে চালায়। আমার বুকের ভেতর কেমন জানি একটা শীতল স্রোত নামলো। আমি দরজা খুলে বাইরে এলাম। ফাঁকা রাস্তা, শুধু বৃষ্টির পানি পড়ছে। কিন্তু রাস্তার মোড়ে আমি দেখলাম একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে। আমি বুঝতে পেরেছিলাম এটা আর কেউ না, এটা সেই মেয়েটি। আমি আর পারিনি, সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরের দিন যখন আমার ঘুম ভাঙল, তখন আমি আমার ঘরের বিছানায়। সত্যি কথা বলতে
এরপর থেকে আমি আর রিক্সা টানি না, অন্য কাজ করি। রাতে ঘুমোলে এখনও মাঝে মাঝে মনে হয় রিক্সার পেছনে কেউ বসে আছে। একবার চোখ বন্ধ করলে মনে হয় কেউ বলছে আমাকে নামিয়ে দাও। আমি জানি হয়তো ঘটনাটা অনেকের অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এই রাস্তা দিয়ে যারা রাতে যায় তারা সবাই একই জিনিস বলে, ল্যাম্পপোস্টের নিচে কখনো এক মেয়েকে দেখা যায়। তো এই ছিল আমার ঘটনা অমিত। যদি তোমার মনে হয় ঘটনাটা শোনানোর মতন, তুমি অবশ্যই পড়ে শুনিও। আশা করছি তোমার খারাপ লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা, রিক্সা চালকের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। হাই অমিতদা, আগাম দীপাবলির শুভেচ্ছা নিয়ে আবারও চলে এলাম ভৌতিক কথা পরিবারে। আমি কোচবিহার থেকে প্রদীপ্ত। আশা করি সবাই ভালো আছে। আজ যে ঘটনাটা বলবো সেটা আমার এক বন্ধুর বাবার সঙ্গে ঘটেছিল, আজ থেকে প্রায় 30 বছর আগে। বলে রাখি, তিনি ছিলেন কৃষক পরিবারের একটা ছোট্ট ছেলে। তাই তাকে দূরের এক হাট থেকে কাঁচামাল সংগ্রহ করে পার্শ্ববর্তী কোনো এক বাজারে মাল বিক্রি করতে হতো। হাটবার ছিল মঙ্গলবার এবং শনিবার। এই ঘটনাটা তখনকার, যখন লক্ষ্মী পুজো শেষ এবং কালী পুজোর আগাম মুহূর্ত। ওনার নাম ছিল রতন, তো আমরা কাকু বলেই ডাকতাম। তিনি একদিন ভ্যান গাড়ি করে ভাড়া নিয়ে যান হাটটির উদ্দেশ্যে। অন্যান্যবার আলু পেঁয়াজ সবজি কিনতেন, কিন্তু হঠাৎ ওই সময় প্রচুর পরিমাণে মাছের আমদানি হওয়াতে এবং খুব সস্তাতে পেয়ে যাওয়াতে মাছগুলো ক্রয় করেন। মাছগুলি ক্রয় করবার পূর্বে তিনি ভাবেন আগামীকাল তো রবিবার, স্থানীয় বাজারে মাছগুলো দ্বিগুণ দামে বিক্রি করলেও মানুষ মাছের কোয়ালিটি দেখে নিয়ে নেবে, মানে এতটাই সস্তায় পেয়ে যান তিনি। আর মাছগুলো ছিল জিওল মাছ, যেমন ট্যাংরা, শোল, কই, শিঙি ইত্যাদি। রতন কাকু প্রায় 20 কেজি মাছ এমনভাবে নিলেন জলসহ, যাতে করে পরের দিন অবধি মাছগুলো জ্যান্ত থাকে। যিনি ভ্যান চালক তিনি তার সম্পর্কে জেঠু হবেন, যার নাম ছিল মানু জেঠু। তো মাছগুলি যাতে জ্যান্ত অবস্থাতে বাড়ি অবধি ঠিকভাবে নিয়ে আসা যেতে পারে তার প্রস্তুতি নিতে নিতে তাদের প্রায় রাত 9টা বেজে যায়। আর বাড়ি যেতে সে স্থান থেকে সময় লাগবে আন্দাজ 1.5 ঘন্টা। তারা হাট থেকে কিছু খাবার খেয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হন তখন রাত প্রায় 9:30। ধীর গতিতে চলল গাড়িটা। মেঠো পথ ধরে হাটটিকে পেছনে ফেলে চলল ভ্যানটি। চালক মানু জেঠু আর পেছনে রয়েছেন রতন কাকু। মনে মনে খুশি, তাই দুজনে আলাপ জুড়ে দিল সুখ দুঃখের। প্রায় রাত 10টা 15 নাগাদ একটা মোড়ে এসে দাঁড়ালো গাড়িটি, যার নাম 5 তলা মোড়। 2টি ভাগে বিভক্ত হয়েছে রাস্তাটি। সেখান থেকে দুদিক দিয়ে বাড়ি ফেরা যায়। বাদিক দিয়ে গেলে রাস্তাটা অতটা ভালো নয়, উঁচু নিচু, কিন্তু রাস্তার দূরত্ব কম। আর ডান দিক দিয়ে গেলে রাস্তাটা ভালো, কিন্তু দূরত্ব বেশি। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঠিক হলো তারা ডান দিক ধরেই যাবে, তাতে ঝাঁকুনি কম লাগবে। কথা মতোই কাজ। 5 তলা মোড় হয়ে ডান দিক ধরে এগোতে লাগলো গাড়িটি। অমাবস্যা তিথির কাছাকাছি তখন চারিদিক নীরব নিস্তব্ধ। দৃষ্টি যতদূর চলে খালি জমাট বাঁধা অন্ধকার। রাস্তার দুই পাশে নাম না জানা বড় বড় গাছ, সেগুলি দেখে মনে হচ্ছে রাতের প্রহরীর মতন নজর রাখছে। প্রায় 20 মিনিট পর হলো আসল ঘটনা। ভ্যানটি যখন একটা ছোট্ট কালভার্টের কাছাকাছি তখন তারা অনুভব করল যে হাঁড়িটিতে মাছগুলি অতিরিক্ত পরিমাণে লাফালাফি শুরু করে দিয়েছে। প্রায় মনে হচ্ছে যেন সেগুলো হাঁড়ি ভেঙে বেরিয়ে আসবে। মানু জেঠু বললেন, রতন, হাঁড়িতে কোনো পোকামাকড় ঢুকলো নাকি রে, দেখ তো, নাহলে এইভাবে মাছগুলো তো লাফাবে না। তারা ভ্যান দাঁড় করালো
আর রতন কাকু হাড়ির মুখটা যেই না খুলল, অমনি একটা কালো মিশমিশে হাত হাড়ির ভেতর থেকে বের হয়ে তার ত্রুটি চিপে ধরল। সঙ্গে সঙ্গে মানু জেঠু কোনো মতে তার হাতে থাকা দেশলাইটি যেই জ্বালালো, সঙ্গে সঙ্গে হাতটি অদৃশ্য হয়ে গেল। মানু জেঠু কিছু দেখেনি। উনি বললেন, রতন গোঙাচ্ছিল কেন? মানু জেঠু কিন্তু কিছু দেখেননি। উনি রতন কাকুর গোঙানো দেখেই কাজটা করেছিলেন। যাই হোক, রতন কাকু স্বাভাবিক হয়ে বললেন যে তাকে নাকি একটা হাত গলা টিপে ধরেছিল। মানু জেঠু ভ্যানের নিচে রাখা মোমবাতিটি জ্বালালেন। দেখলেন হাড়ির জলের মাছগুলো প্রায় অর্ধেক মরে গিয়েছে। আর মরাটা যেন স্বাভাবিক না, যেন মনে হচ্ছে কেউ ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করেছে। জলের রং লাল। দুজনেই ব্যাপারটা বুঝে ফেলল। আর মানু জেঠু বলল, রতন, আগেই বলেছিলাম ডান দিকের এই রাস্তাটা ভালো নয়, শুনলি না তো? এবার বাড়ি ফিরে যেতে পারলে হয়। রতন কাকুকে সান্ত্বনা দিয়ে মানু জেঠু যেই না ভ্যানের প্যাডেলে পা চাপতে যাবে, অমনি মনে হলো একটি লোমশ নখযুক্ত হাত তার পা টেনে ধরেছে। তিনি ছিটকে পড়লেন ভ্যান থেকে এবং প্রচুর পরিমাণে আঘাত পেলেন শরীরে। গ্রামের রাস্তায় অনতি দূরে যে গ্রামের বাতিগুলো জ্বলছিল, এক এক করে সবগুলো যেন নিভে যেতে লাগলো। অন্ধকারে তারা দেখল তাদের থেকে প্রায় 20 হাত দূরে প্রায় 15 ফুট লম্বা একটা নরকঙ্কাল মতন কিছু দাঁড়িয়ে রয়েছে এবং খনা গলায় বলছে, রতন, আমি মাছ খেতে আসিনি রে, আমি এসেছি তোকে খেতে। ভয়ে তখন দুজনের হৃদযন্ত্র প্রায় বন্ধ হয়ে যায়। কাঁপা কাঁপা সুরে রতন কাকু বললেন, আমি কি করেছি বলো? আমাকে ছেড়ে দাও। ঘরে আমার বউ পোহাতি আর একটা ছোট্ট মেয়ে রয়েছে। বলে রাখছি, যখনকার ঘটনা, তখন আমার বন্ধু মাতৃগর্ভে। নরকঙ্কাল এক অপার্থিব হাসি ছুড়ে দিল। আর সঙ্গে সঙ্গে একটা নারী মূর্তি, যার হিংস্রতা নরকঙ্কাল থেকেও আরও অনেকটা বেশি, দুজনেই তখন এগিয়ে আসছে তাদের দিকে। দুজনেই চোখ বন্ধ করে হরিনাম জপ করা শুরু করে দিল। কাজ হলো না তাতেও। নরমূর্তিটি 2 হাত লম্বা লকলকে জিভ বের করে বলল, ওকে আমি শেষ করব। যাতে যাবে কোথায়? বলেই কালো লোমশ নখযুক্ত হাত দুটি বাড়িয়ে দিল রতন কাকুর দিকে। শেষ পর্যন্ত তার কাছে প্রাণ চাইল মানু জেঠু। বললেন, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, ও খুব ভালো মানুষ। সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটি বলে উঠল, তোর কি মনে হয় বুড়ো, আমরা খুব খারাপ মানুষ ছিলাম? আজ ওর বাবার জন্য আমাদের এই অবস্থা। পারবি বুড়ো আমাদের নিস্তার দিতে? মানু জেঠু সাহস নিয়ে বলল, সব বলো, আমি সব ব্যবস্থা করব, কথা দিলাম। সেই ছায়ামূর্তি বলতে শুরু করলো, শোন তবে, আজ থেকে প্রায় 20 বছর আগে, মানে তখন সালটা হবে 1980 কি 85 মতন, রতনের বাপের কাছে ফসলের জমি বন্ধক রেখেছিলাম 6 মাসের জন্য। তখন আমার বউ অন্তঃসত্ত্বা, মাত্র 50 টাকার বিনিময়ে। 6 মাস কেটে গিয়ে 8 মাস হলেও রতনের বাপের কাছে টাকা নিয়ে গেলেও সে জমি দিতে অস্বীকার করে। শয়তান বুড়ো বলে, সে কি প্রমাণ আছে তোর কাছে যে তুই এই জমি বন্ধক রেখেছিলি? তুই প্রায় 7.5 বিঘে জমি আমাকে বিক্রি করে দিয়েছিস। আর গ্রামের সবাই ওই শয়তানের কথা মতো বিশ্বাস করে। ঘটনার 7 দিনের মাথায় রতনের বাপ হৃদরোগে মারা যায়। ছায়ামূর্তিটি বলল, কিরে রতন, ঠিক বলছে কি না? আমি হলাম তোদের বাড়ির কামলা জেঠু। অভাবে অনরনে দিন কাটতে থাকে আমাদের, আর অন্যদিকে জমি হারানোর শোক। এইভাবে বেশি দিন চলল না। এই কার্তিক মাসের রাত্রে আমি আর আমার বউ দুজনেই দুধের শিশুকে রেখে গলায় দড়ি দিই। হ্যাঁ, পারিনি আমাদের মুক্তি দিতে। আমাদের কেউ ছিল না, তাই সবাই কোনো রকমে মাটি চাপা দিয়ে চলে যায়। তাই এখন প্রতিশোধের পালা। অমিত, রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই করছে। রতন কাকু তখন প্রায় অজ্ঞান। মানু জেঠু বলল, তোমরা যদি আমাদের মেরে ফেলো তাহলে কি করে মুক্তি পাবে বলো? প্রায় মিনিট খানিক চুপ করে থাকার পর দুইজন মিলে বলল, বুড়ো, ওই যে তেঁতুল গাছে দেখছিস, ওই গাছের পাশে আমাদের দুজনের কবর। ওইখানে যা, গেলে একটা ছোট্ট কাঠের
বাক্স পাবি, ওর মধ্যে আমাদের দুজনের কিছু টাকা আছে, ওগুলো মসজিদে দান করবি আর ইমাম সাহেবকে সব খুলে বলবি, তিনিই সব ব্যবস্থা করে দেবেন। যা দেখি বাক্সটা নিয়ে আয়। জেঠু অন্ধকারে কোনো রকমে হাত নেড়ে নেড়ে এগিয়ে চলল। দেখলো অনেকগুলো অশরীরী তাকে ফলো করছে। জেঠু মাথা নিচু করে ওই স্থানে দাঁড়িয়ে ভাবছে যে যদি এই তেঁতুল গাছের গোড়া অবধি যায় সে অন্য অশরীরের হাত থেকে রক্ষা পাবে তো। আসলে ওই জায়গাটি ছিল বেওয়ারিশ কবরখানা, তাই সেটা আজও অপবিত্র। জেঠু আবারও ইষ্ট নাম জপ করতে করতে এগিয়ে গেল সেই জায়গার দিকে, প্রায় মাথা নিচু করেই। সঙ্গে তার কেউ নেই। তেঁতুল গাছটার পাশে অশরীরীদের জগৎ। গাছের গোড়াতে গিয়েই দেখে একটা উজ্জ্বল চকচকে বস্তু, সেটিই হলো সেই অশরীরীদের বাক্স। পেছনে অন্তত অনেকগুলো অশরীরী আছে, কে কার কথা শোনে। তখন দেখলো রতন কাকু শুয়ে কাতরাচ্ছে ভ্যানের পাশে, কিন্তু কোথায় কে? কোনো অশরীরী বলে কিছুই নেই। মানু জেঠু কোনো মতে সেই বাক্স ফেলে দিয়ে সেখান থেকে দৌড় দিল। ইতিমধ্যে রতন কাকুর লোক বাড়ি থেকে খুঁজতে খুঁজতে উক্ত জায়গায় উপস্থিত হলো এবং তাদের উদ্ধার করে নিয়ে গেল। কথা অনুযায়ী তাদের মুক্তির ব্যবস্থাও করা হয়েছিল, যেহেতু তাদের অপমৃত্যু হয়েছিল ও কোনো নিয়ম না মেনে তাদের মাটি চাপা দেওয়া হয়েছিল, তাই তাদের আত্মা মুক্তি লাভ করেনি। এরপর আরও কোনো এক ঘটনা না ঘটলেও মানু জেঠু প্রায় 1 সপ্তাহ পরে বিছানায় পড়ে ও বাকশক্তি হারিয়ে ফেলে, আর প্রায় 6 মাস পরে তিনি পরলোক গমন করেন। এই ঘটনাটা যদি এখানেই শেষ না, ছোটোখাটো আরও অনেক কিছু আছে, কিন্তু এর থেকে বেশি লিখলে অনেক বড় হয়ে যাবে, তাই আর কোনোভাবেই লিখছি না। তোমার যদি ভালো লেগে থাকে তুমি অবশ্যই ঘটনাটা শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই গো, ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দুটো ঘটনাতেই গ্রামের একটা রেশ আছে, যেটা তোমাদের ভালো লাগারই কথা। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, সেকেন্ড কমেন্ট করেছে কার্তিক সাহা, থার্ড কমেন্ট করেছে শামিমা রাড়ি। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে মনিরুল মোল্লা, পূর্ণ ঘোষ, নন্দিনী শীল, এসকে রাজীব, সাথী সান্ত্রা, শান্তনু ভট্টাচার্য, স্বপ্না বাজাল, সঙ্গীতা মজুমদার, রিয়াদ শেখ, অন্তিম স্যাড মোমেন্ট, তন্ময়, রাজা, সুস্মিতা শিকারী, অনন্যা ভৌমিক, বিশাল ঘোষ, শঙ্কর চক্রবর্তী, লক্ষ্মণ সর্দার, সুমন্ত দাস, সাগর সাহা, বিশ্বজিৎ দাস, চুমকি ঘোষ, মনীষা দোয়েল লিখেছে অনেক দিন পর আজকে কমেন্ট করলাম। কেন গো, কমেন্ট তো করতে হবে। তারপরে কমেন্ট করেছে রাহুল বর্মন, তনুশ্রী সাহা লিখেছে একবার প্লিজ নামটা বলো। হ্যালো তনুশ্রী। তারপরে কমেন্ট করেছে সৌভিক ওয়াইন, শিহাব শাফিরুদ্দিন, জুলফিগর আসান, কার্তিক সাহা, রেখা পাসওয়ান, বিবেক বর্মন লিখেছে চলে এলাম দাদা তোমার মুখে ঘটনা শুনতে একদম। তারপরে আরও কমেন্ট করেছে রাহুল ঘোষ ফ্রম মদনপুর। তারপরে আরও কমেন্ট করেছে গীতা গোস্বামী, সন্দীপ ফোর, রানিং, এমডি মন, মনিকা ত্রিপুরা লিখেছে চলে এলাম ভৌতিক কথা শুনতে। একদম গো, আমি তো জানি দিদি আপনি আসবেন। তারপরে কমেন্ট করেছে নন্দিনী রয়, রোহিত সান্ত্রা, দীপঙ্কর, ঝুমা চৌহান, মলয় চক্রবর্তী, সুমিত ঘোষ, অনির্বাণ বিশ্বাস, দেবাশিস পণ্ডিত, শর্মিষ্ঠা দাস লিখেছে হাই দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে সৌরভ চক্রবর্তী, লিখেছে খুব ভালো লাগলো, এরকম ঘটনায় শুনতে চাইছিলাম, এবার ভৌতিক কথা জমে উঠবে একদম। তারপরে কমেন্ট করেছে অজয় রয়, অঞ্জলি মণ্ডল, অরূপ কর লিখেছে হাই দাদা আমার কমেন্টটা পড়োনি কেন? থ্যাংক ইউ, আমার ইচ্ছে পূরণ করা হয়নি। আমার নাম শ্রেষ্ঠা কর এবং মাই বিগ সিস্টার ইজ সৃষ্টি কর, প্লিজ আমাদের নামটা নিও। হ্যালো শ্রেষ্ঠা, হ্যালো সৃষ্টি। তারপরে কমেন্ট করেছে মৈনাক, স্বপ্না মুখার্জি, শিল্পা চ্যাটার্জি, আদিবা মিম, সৌরভ দত্ত, এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।